Welcome to my class 9 life science class. My dear students, আগের দিন আমরা খনিজ মৌল সম্বন্ধে পড়েছিলাম। এই খনিজ মৌলগুলো আমরা পড়েছিলাম যে উদ্ভিদের মূলের মূলরম দ্বারা শোষিত হয়ে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত হয় এবং উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই যে পরিবহন অর্থাৎ উদ্ভিদের মূলরম দিয়ে যে মাটিতে অবস্থিত যে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার, মানে মাটির কণার ফাঁকে ফাঁকে যে সূক্ষ্ম জলকণা থাকে, সেই সূক্ষ্ম জলকণাগুলো উদ্ভিদেরই মূলরম দ্বারা শোষিত হয়। মূলরম দ্বারা শোষিত হয়ে কী হয়, এবার কী প্রক্রিয়ায় শোষিত হয়, কীভাবে শোষিত হয়, আমরা সেগুলো পড়ব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। একটা কথায় পরিবহন, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে। এবার পরিবহন করতে গেলে তো কোনো মাধ্যমের প্রয়োজন হয়। যেমন ধরো জল পরিবহন হচ্ছে, এবার কিসের মাধ্যমে যাচ্ছে জলটা, বা কোনো খাদ্যবস্তু পরিবহন হচ্ছে জলের মাধ্যমে যাচ্ছে। এবার সেটা কোন ট্র্যাক ধরে যাচ্ছে বা কোন পথ ধরে যাচ্ছে, এটা হচ্ছে পরিবহন পথ। যেমন আমরা জানি উদ্ভিদের জাইলেম ফ্রেম, এইগুলো হচ্ছে কি ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিলের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে উদ্ভিদে কী হয়, খাদ্যবস্তু পরিবাহিত হয়, অর্থাৎ অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস এই জাইলেম বাহিকার মাধ্যমে উৎক্ষিপ্ত হয় এবং উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তো আমরা এইখানে পরিবহন পদ্ধতি হিসাবে দেখব দু রকম পরিবহন পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, আর একটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি। এটা কীরকম জানো তো, যেমন ধরো তোমাদের মধ্যে যারা খুব স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করতে বসো, তাদেরকে বাবা মার বকা খেতে হয় না, মাস্টারমশাইদের বকা খেতে হয় না, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করতে পারো। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি মানে উদ্ভিদের সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি কোনো শক্তির ব্যবহার ছাড়াই যেখানে পদার্থের বিভিন্ন অণুগুলো পরিবাহিত হচ্ছে। আর একটা অপরপক্ষে দেখতে পারি শক্তির ব্যবহার তথা এটিপি, তোমরা নামটা নিশ্চয়ই শুনেছ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই উচ্চ শক্তি সম্পন্ন যে জৈব যৌগটা তৈরি হচ্ছে, এই জৈব যৌগের প্রভাবে যখন পরিবহনটা হচ্ছে তখন আবার সক্রিয় পরিবহনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তার মানে একটা হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, যেটা নিষ্ক্রিয় পরিবহন অর্থাৎ কোনো শক্তির ব্যবহার ছাড়াই, এবং অপরটা হচ্ছে অবশ্যই শক্তির ব্যবহার গ্রহণ করে সম্পন্ন হচ্ছে। তার মানে কোনো অণু বা আয়ন যখন শক্তির ব্যবহার না করেই বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের মধ্যে ছড়িয়ে পড়ছে। ধরো তুমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছো, তার মধ্যে কোনো ঘন দ্রবণ নিলে, সেটা কোনো শক্তির ব্যবহার ছাড়াই বা এটিপির ব্যবহার ছাড়াই যখন বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে পরিবাহিত হচ্ছে, তখনই আমরা তাকে কি বলছি না নিষ্ক্রিয় পরিবহন। আর সক্রিয় পরিবহন কোনটা না, ধরো কোষের মধ্যে ধরো কোনো একটা এটিপিএস পাম্পের সাহায্যে এক সাইড থেকে আরেক সাইডে কোষ পর্দা ভেদ্যতা অবলম্বন করে সেটা প্রবেশ করতে পারছে। সুতরাং সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি না সক্রিয় পরিবহন। দেখো এখানে লেখা আছে নিষ্ক্রিয় পরিবহন আবার দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। তোমরা দুটো কথাই আগে শুনে এসছো ক্লাস 7-8-এ, ব্যাপন এবং অভিস্রবণ, ভৌত প্রক্রিয়া অবশ্যই। তাহলে সবার আগে আমরা একটু জেনে নিই পরিবহন বলতে কী বোঝো। তাহলে প্রশ্ন লেখো উদ্ভিদের পরিবহন বলতে কী বোঝো। দেখো আমি যদি এখানে এই রকমভাবে একটা গাছের স্ট্রাকচার এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে বা ভিজুয়ালাইজ করতে অনেক বেশি সুবিধা হবে। উদ্ভিদের তলায় প্রধান মূল এবং প্রধান মূলের উপরে এখানে মূলের মূলরম আছে, এখানে বিভিন্ন মাটির কণা, মাটির কণার মধ্যে কি আছে না কৈশিক জল বা জলকণা আছে, আর এর উপর দিকে কি আছে জাইলেম বাহিকা, যার মধ্যে দিয়ে জলকণাগুলি উপর দিকে উৎক্ষিপ্ত হচ্ছে। এই মাটির কণার চারিদিকে আছে কি না জলকণা, যেটাকে বলছে কৈশিক জল। মাটির কণার সাথে লেগে থাকছে না, মুক্ত অবস্থায় থাকছে, যেগুলো শোষিত হয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি যে ওপর দিকে জলকণাগুলো আস্তে আস্তে একটা জলস্তম্ভ সৃষ্টি করে ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে। এটাই আমরা জানি রসের উৎস্রোত প্রক্রিয়া। এবার সবচেয়ে বড় কথা যেটা দেখার বিষয়, এই যে এই মূলরম দ্বারা শোষিত হচ্ছে, এটা কি প্রক্রিয়ায় শোষিত হচ্ছে।
দেখো এখানে কতগুলো ব্যাপার আমরা উল্লেখ করব। প্রথমে আগে চলে আসি পরিবহন পদ্ধতি। যে পদ্ধতিতে বহুকোষী উন্নত উদ্ভিদে জল, জল মানে অবশ্যই কৈশিক জল, এবং জলে দ্রবীভূত, মাটির মধ্যে তো বিভিন্ন খনিজ মৌল থাকে, সেই খনিজ মৌলগুলো জলের সাথে বিক্রিয়া করে কী করে, খনিজ লবণ সৃষ্টি করে। যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এগুলো আছে। তো জলে দ্রবীভূত খনিজ পদার্থ জাইলেম বাহিকা দ্বারা পাতায় পৌঁছাচ্ছে, অর্থাৎ ওপর দিকে গাছের বিভিন্ন শাখা প্রশাখা আছে এবং সেখানে পাতাও আছে, তাহলে পাতার মধ্যে পৌঁছে যাচ্ছে। পাতার মধ্যে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই জলের যে ঊর্ধ্বমুখী স্রোতটা সেটা জাইলেম বাহিকার মাধ্যমে পরিবহন পথ দিয়ে নির্দিষ্ট দিকে যাচ্ছে। এই যে উদ্ভিদদের তাহলে পরিবহনের মাধ্যম কি, প্রধান মাধ্যম হলো জল। এই জলই তাহলে উপর দিকে উঠে সমস্ত অংশে বিস্তার লাভ করছে। এবার দেখো এই যে নিষ্ক্রিয় পরিবহন, অর্থাৎ কোনো অণু বা আয়ন যখন শক্তির ব্যবহার ছাড়াই বেশি ঘনত্বে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, এটা নিষ্ক্রিয় পরিবহন। এটা নির্দিষ্টভাবে দুটি উপায় ঘটে থাকে। ব্যাপন, প্রথমেই আমরা চলে আসছি ব্যাপন ক্রিয়া। ব্যাপন ক্রিয়াটা কি, অবশ্যই মনে রাখতে হবে একটা ভৌত প্রক্রিয়া। একটু ভালো করে শুনবে সংজ্ঞাটা, কারণ ব্যাপন আর অভিস্রবণের মধ্যে কিন্তু তোমাদের পার্থক্য আসবে, এবং ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম, সেটা তোমাদের বুঝতে হবে। আমাদের এই ব্যাপন আর অভিস্রবণে ঢুকতে গেলে ফিজিক্যাল সায়েন্সের রেসপেক্টে তোমরা নিশ্চয়ই ফিজিক্যাল সায়েন্সের দ্রবণ সম্বন্ধে পড়ছো। এই মুহূর্তে তোমরা জানবে দ্রবণ ইকুয়াল টু দ্রাব প্লাস দ্রাবক। কারণ দ্রবণ মানে ধরো চিনির শরবত, আর চিনির শরবতের মধ্যে কি থাকে, চিনি আর জল থাকে। তাহলে চিনিটা হচ্ছে কি না দ্রাব, অর্থাৎ যে কণাটা দ্রবণের মধ্যে খুব অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইংলিশে যাকে বলে সলিউট পার্টিকেল। চিনির দানাটা হচ্ছে দ্রাবক, আর যেটার মধ্যে দ্রবীভূত হচ্ছে সেটা হচ্ছে দ্রাবক। যেমন জলকে কি বলা হয়, জলকে বলা হয় বহুমুখী দ্রাবক, অর্থাৎ সলিউট প্লাস সলভেন্ট ইকুয়াল টু সলিউশন। তাহলে সলিউশন বা দ্রবণের চ্যাপ্টারের মধ্যে তোমরা এই জিনিসটা বুঝেছো। ঠিক তেমনিভাবে তোমরা এই যে গরমকাল গেল সবে, হ্যাঁ গরম সেইভাবে না পড়লেও তো তোমরা জানো রাসনা খেয়েছো। রাসনার ক্ষেত্রেও তোমরা দেখেছো যে পুরো মানে খুব বেশি ঘনত্বের দ্রবণটা আস্তে আস্তে এই গ্লাসের মধ্যে যখন গোলা হচ্ছে তখন পুরো জলটা, বর্ণহীন জলটাই রঙিন হয়ে উঠছে। আবার ধরো তোমরা ঘরের মধ্যে একটা কোণে ধূপ জ্বেলেছো, আর তুমি ঘরের অপর কোনো বিপরীত প্রান্তে একটু দূরে বসে আছো। ধূপটা জ্বালবার সাথে সাথে কিন্তু গন্ধটা তুমি পাবে না, ঠিক 2-1 মিনিটের মধ্যে কিন্তু সারা ঘরে, যদি অবশ্যই জানলা দরজা বন্ধ করা থাকে, সারা ঘরে ওই ধূপের গন্ধটা মমা করবে বা ছড়িয়ে পড়বে। এটাও কিন্তু ব্যাপনের উদাহরণ, অর্থাৎ এক্ষেত্রে গ্যাসীয় ব্যাপন হচ্ছে। আবার তরলের ব্যাপনের উদাহরণ দিলাম। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা তুতে যদি জলে গুলে দেওয়া হয় তাহলে জলটা নীল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমরা দেখব কঠিন এবং তরলের মধ্যে কিভাবে ব্যাপন ক্রিয়া সংঘটিত হচ্ছে। তাহলে এটা এমন একটা ভৌত প্রক্রিয়া, যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু, এখানে অবশ্যই দ্রাব অণু, নিজস্ব গতিশক্তি দ্বারা তারা বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে, যেটা বেশি ঘনত্বযুক্ত স্থান সেখান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে পরিবাহিত হচ্ছে, অর্থাৎ ঘনত্ব শূন্য স্থানে ছড়িয়ে পড়ছে এবং সম ঘনত্বে পরিণত হতে চেষ্টা করছে। একেই বলবো আমরা ব্যাপন। তাহলে এই ব্যাপন ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী? দেখো ব্যাপন ক্রিয়াতে প্রথমেই আমি তাহলে বললাম কি, এটা হচ্ছে অবশ্যই একটা ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া এবং পদার্থের অণু কি করছে না, পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ছে। বেশি ঘনত্ব কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। আমি একবারে টেলিগ্রাফির ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি, দিকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ হয়েছে, এবং সম ঘনত্বে পরিণত হচ্ছে। তারপর একটা সময় দেখা যাচ্ছে পুরো জলটাই ওই কালারটা ধারণ করছে, সম ঘনত্বে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ব্যাপন ক্রিয়ার বৈশিষ্ট্যগুলোকে পড়তে পারি, যে ব্যাপন ক্রিয়ায় কী কী বৈশিষ্ট্যগুলো প্রধান। দেখো ব্যাপন ক্রিয়া তাহলে কঠিনের, তরল ও গ্যাস সকল মাধ্যমের মধ্যেই ঘটতে পারে। যেমন আমরা বলছিলাম যে কঠিন আর তরলের মধ্যে হচ্ছে তুতে এবং জল,
বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জল, তরল আর তরলের মধ্যে কালি ও জল, ইওসিন ও জল, বা ধরো শরবত ওই যে রাসনা বললাম। তরল ও গ্যাসের মধ্যে বলতে পারি সুগন্ধি বায়ু, স্পিরিট বায়ু, এইগুলো। স্পিরিট হাতে ঢালা হলো, উদবায়ু, খানিকক্ষণ পরেই সেটা উবে গেল। আবার ধরো এই যে এটা একটা ব্যাপন, প্রকৃতপক্ষে কখন আবার নিষ্ক্রিয় ব্যাপন, নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, কারণ এক্ষেত্রে কোনো আমাদের বাহক শক্তির দরকার পড়ছে না, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব কম হলে আমরা দেখব ব্যাপনের হারও কিন্তু বৃদ্ধি পাবে। এদের ক্ষেত্রে সাধারণত ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হচ্ছে না। এবার ব্যাপনের প্রভাবক। ব্যাপনের প্রভাবক মানে ব্যাপন ক্রিয়াকে কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত করা যায়। যেমন ধরো উষ্ণতা। উষ্ণতা দ্বারা প্রভাবিত কিভাবে করা যায়? তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে তোমার মা যখন ভাত বসান, বা তোমাদের মা যখন ভাত বসান, তখন গ্যাসের নবটাকে ঘুরিয়ে একটু উষ্ণতাটা বাড়িয়ে দেন। তাতে কী হচ্ছে, ভাতটা মানে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে। এবং উষ্ণতা অণুর গতিশক্তি বাড়িয়ে দেবে। উষ্ণতা বাড়ালে দেখবে ব্যাপনের হারও বৃদ্ধি পাচ্ছে। কোনো একটা সলিউশনে তুমি যত বা দ্রবণের মধ্যে উষ্ণতা যদি বাড়িয়ে দাও, তাহলে সেই সলিউশনের মধ্যে থাকা যে দ্রাবক অণু বা দ্রাব অণু সরাসরি দ্রবীভূত হবে এবং ব্যাপনে অর্থাৎ সমঘনত্বে পরিণত হওয়ার রেটটা বা হারটাও বৃদ্ধি পাবে। আবার ধরো ঘনত্বের পার্থক্য, একটু আগেই তো বললাম যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, অর্থাৎ এখানে দুটো ক্ষেত্র বিশেষে পার্থক্য থাকতেই হবে। এখানে যে পরিমাণ ঘনত্ব, বেশি ঘনত্ব আছে, তার পরেরটায় আস্তে আস্তে ঘনত্বটা কমছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে পদার্থের অণুগুলো। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা থেকে, এখানে যেমন একটা নির্দিষ্ট এক জায়গায় জোটবদ্ধ অবস্থা আছে, তারপর সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের পার্থক্য থাকলে, ঘনত্বের পার্থক্য যত বেশি হবে তত কী হবে না, ব্যাপনের হারটাও বাড়বে। অর্থাৎ ঘনত্বের পার্থক্য বা নতিমাত্রার পার্থক্য, গ্রেডিয়েন্ট ডিফারেন্স যদি হয়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিফারেন্স, তাহলে কিন্তু ডিফিউশন রেটটা বা ব্যাপন হারটাও বেড়ে যাবে। আবার ধরো আমরা বলতে পারি যে অণু এবং আয়নের ব্যাস, এটা আমাদের কোষের ক্ষেত্রে, কোষের যে প্রবেদক ভেদ্য পর্দা, তার ক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যায়। এই যে মূলরোমের বহিস্তরের কটেক্সের মধ্যে যখন জলের অণুগুলো প্রবেশ করছে, তখন আমরা কি দেখতে পাবো না, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে যেখানে শূন্য সেই দিকে ছুটে যাচ্ছে জলের অণুগুলো। এবং পদার্থের অণুগুলোর ব্যাসের ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ তারা কোষের ভেদ্যতা অবলম্বন করে ভেতরে ঢুকতে পারবে কি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এইবার চলে আসি আমরা যে ব্যাপনের গুরুত্ব। ব্যাপনের গুরুত্ব পড়বার আগে আমি তোমাদের কম্প্যারিজন করে বলার জন্য আগে একটু পড়িয়ে নিই অভিশ্রবণ ব্যাপারটা কী। অভিশ্রবণ ব্যাপারটা কী দেখো, প্রথমে আমি তাহলে এবার লিখছি অভিশ্রবণ। এটা লিখেছিলাম ব্যাপন, এবার লিখছি অভিশ্রবণ। অভিশ্রবণের ক্ষেত্রে কিন্তু একটা মেন পয়েন্ট আছে, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দার উপস্থিতি। দেখো পর্দা কিন্তু অনেক ধরনের হয়, অভিশ্রবণের ক্ষেত্রে এই অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমেবল মেমব্রেন থাকতেই হবে। অর্ধভেদ্য পর্দার উদাহরণ কি, যেমন পার্চমেন্ট কাগজ, মাছের পটকা বা ফিল্টার পেপার, এগুলো সব হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্থাৎ সবাইকে অ্যালাউ করছে না, কিছু কিছু দ্রবের অণুকে অ্যালাউ করছে। এক্ষেত্রে কি হচ্ছে না, দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে, জলীয় দ্রবণ অবশ্যই তরলের থেকে তরলে হচ্ছে, একটি অর্ধভেদ্য দ্বারা যদি পৃথক করে রাখা হয়, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কম ঘনত্বের যে দ্রবণ, সেখান থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ছে। ওটা ছিল বেশি ঘনত্বের কম ঘনত্ব। প্রকৃতপক্ষে দ্রাবের অণুগুলো ছড়িয়ে পড়ে কিরমভাবে না, ও দ্রাবক অভিশ্রবণের ক্ষেত্রে যেটা মেন দেখা যায়, ব্যাপনের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম দ্রাব তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, অভিশ্রবণের ক্ষেত্রে যেটা দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, কিন্তু দ্রাবটা কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। আবার বলছি, অভিশ্রবণের ক্ষেত্রে দ্রাবক অর্থাৎ জল যেরকম, তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়, যেটাকে পরবর্তীকালে আমরা বলবো অন্ত অভিশ্রবণ। এই যে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবের অণুগুলি পরিবাহিত হচ্ছে, কোনো কোষের মধ্যে যদি কোষ রস প্রবেশিত হয় বা ভেতরে ঢোকে কোষের মধ্যে, যেমন ধরো তোমরা শুকনো কিশমিশ,
শুকনো কিশমিশকে যদি জলের মধ্যে ফেলে দাও তাহলে কী হবে? শুকনো কিশমিশকে জলের মধ্যে ফেলে দিলে কিশমিশগুলো ফুলে উঠবে। এটা কেন হচ্ছে? কারণ অন্তঃ অভিস্রবণ। আবার আমাদের যে হিউম্যান ব্লাড সেল বা মানবদেহের যে লোহিত রক্তকণিকা আরবিসি, সেটাকে যদি ওই একটা হাইপারটনিক সলিউশন বা অতিসারক দ্রবণের মধ্যে রাখা হয়, যেটা 0.9% NaCl দ্রবণের তুলনায় বেশি পরিমাণ, সেখানে কি হবে? ধরো এটা 1% NaCl দ্রবণ হলো, তার মানে একটা কোষ, এই একটা কোষ তার বাইরের যে পরিবেশটা সেটা হচ্ছে অতিসারক, তাহলে ভিতর দিকে কম ঘনত্ব, বাইরের দিকে বেশি ঘনত্ব, তাহলে কী হবে? অবশ্যই কম থেকে বেশির দিকে পদার্থের দ্রাব অণুগুলো পরিবাহিত হবে এবং সেক্ষেত্রে কী হবে? কোষটা শ্রিঙ্ক করে যাবে, কোষটা কুঁচকে যাবে। কখনো দেখা যাচ্ছে কোষটা ফুলে যাচ্ছে, যেমন কিশমিশের ক্ষেত্রে দেখলাম জলের মধ্যে ডোবালে শুকনো কিশমিশ ফুলে গেল, সেটা হলো অন্তঃ অভিস্রবণ, অর্থাৎ যে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে রস পরিবাহিত হয়ে ভিতরে প্রবেশ করলো। আবার কিছু ক্ষেত্রে আছে বাইরে বেরিয়ে গেল, সেটা হচ্ছে বহির অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অভিস্রবণ প্রক্রিয়া, এটা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটা অর্ধভেদ্য পর্দা, অবশ্যই যে পয়েন্টটা লিখতে হবে নাহলে জিরো, অর্ধভেদ্য পর্দা ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এই অভিস্রবণ সংঘটিত হওয়া। অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখলে কী হবে না, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের বা জলের অনুপ্রবেশের ঘটনাকে বলবে অভিস্রবণ। এরপরে দেখো এই যে অভিস্রবণ মেনলি কী হয় না, তরল মাধ্যমে ঘটে থাকে। অভিস্রবণ একটা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন, এইগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্য। অর্ধভেদ্য পর্দা দিয়ে যে লঘু দ্রবণ থেকে দ্রাবক গাঢ় দ্রবণের দিকে পরিবাহিত হচ্ছে, এটাই হচ্ছে অভিস্রবণের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ কম বৈশিষ্ট্য থেকে বেশি বৈশিষ্ট্যের দিকে পরিবাহিত হচ্ছে। আবার দেখো এই যে যেটা বলার ব্যাপার, যে এই যে অভিস্রবণ যে একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, এটা কেন বলা হচ্ছে? কারণ ব্যাপনের মতোই এর ক্ষেত্রেও ওই এটিপির শক্তি ছাড়াই একদিক থেকে আরেক দিকে পরিবাহিত হতে পারছে। এবার দেখো এই যে অভিস্রবণ একটি বিশেষ ধরনের ব্যাপন প্রক্রিয়াও বটে। কেন? কারণ অভিস্রবণ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে দ্রাবক অণু মানে জল তার বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এটাও তো ব্যাপন ক্রিয়ারই বৈশিষ্ট্য, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। তার মানে আমরা বলতে পারি এই যে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে জল ঢুকবে না বেরোবে, এর ওপর নির্ভরশীল হয়ে অভিস্রবণকে মেনলি কীভাবে ভাগ করা যায়? দুটো প্রক্রিয়ায় ভাগ করা যায়। কি কি প্রক্রিয়ায় ভাগ করা যায় না, আমরা দেখব এই অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তঃ অভিস্রবণ এবং বহিঃ অভিস্রবণ। তাহলে পড়ে নিই আমরা এই অন্তঃ অভিস্রবণ আর বহিঃ অভিস্রবণ জিনিসটা কি। তাহলে দেখে নাও, আমরা পড়ছি এখন অন্তঃ অভিস্রবণ আর বহিঃ অভিস্রবণ। আগে বলেছি একটা সেল ধরো এরকমভাবে আছে, এই সেলটার ক্ষেত্রে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়া মানে কোষীয় দ্রবণের চেয়ে পরিবেশ অর্থাৎ বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব কম, এইখানে যে তার আশপাশে যে গাঢ়ত্বটা আছে সেটা অনেকটা কম, আর কোষের মধ্যে যে দ্রবণটা থাকছে বা কোষের মধ্যে যে রসটা থাকছে সেটা অনেক বেশি গাঢ়। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, কোষের মধ্যে জল কি প্রবেশ করবে, তাহলে জল যদি প্রবেশ করে তাহলে সেটা অবশ্যই হচ্ছে কি, বা রস যদি প্রবেশ করে বাইরের ঘনত্ব থেকে তাহলে সেটা অন্তঃ অভিস্রবণ। এবং এটা কখন হয়, যদি এটা লঘু সারক দ্রবণে প্লেস করা হয়। লঘু সারক মানে কি? লঘু সারক মানে হলো যেখানে দ্রাবকের পরিমাণটা বেশি, দ্রাবের পরিমাণটা কম, অর্থাৎ হাইপোটনিক সলিউশন। আর পরিবেশ থেকে তাহলে কি হচ্ছে, কোষের ভিতরে জল প্রবেশ করবে, তার ফলে কোষটা ফুলে উঠবে। যেমন কিশমিশের ক্ষেত্রে দেখলাম এটাই হচ্ছে অন্তঃঅভিস্রবণ। প্রাণী কোষের ক্ষেত্রে শুধু কোষ পর্দা থাকে বলে অন্তঃঅভিস্রবণ কোষ স্ফীত হয়ে ফেটে যেতে পারে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে বলে কেবল রসস্ফীতি যায়, অর্থাৎ টার্জিট কন্ডিশনে যায়, যেটা আমরা দেখবো। আবার পত্ররন্ধ্র উন্মোচনের ক্ষেত্রে এটা একটা অন্যতম কারণ। আমি আগের দিনও দেখিয়েছি
এই রকমভাবে যে এটা থাকে সেটা এরকম, মানে যে রক্ষী কোষগুলো থাকে সেগুলো টার্জিট কন্ডিশনে গেলে এরকম পিছন দিকে এক্সটেন্ডেড হয়, তার ফলে পত্র রন্ধ্রের সৃষ্টি হয় এবং অতিরিক্ত যে জল বাষ্পাকারে নির্গত হয়ে যায়, বাষ্পমোচন প্রক্রিয়া আমরা এটা দেখেছি। এরপরে হচ্ছে বহিরবিশ্রমণ। ঠিক উল্টো, বহিরবিশ্রমণের ক্ষেত্রে কি না, বাইরের দিকের ক্ষেত্রে আমরা দেখব ঘনত্বটা বেশি আর ভিতরের দিকের ক্ষেত্রে কম, সেটা হচ্ছে বহিরবিশ্রমণ। আর বাইরের দিকে যথেষ্টই বেশি, বাইরের দিকের যে ঘনত্বটা সেটা যথেষ্ট পরিমাণে বেশি। দেখে বুঝতেই পারছো যে বাইরের দিকের ঘনত্বটা যথেষ্ট বেশি। ঠিক এর উল্টো, এক্ষেত্রে কি হচ্ছে, জল নির্গমন হবে বা বেরিয়ে যাবে। জল নির্গমন হলে কি হবে না, কোষটা শ্রিঙ্ক করে যাবে বা কোষ কুঁচকে যাবে, তাহলে এখানে হচ্ছে ফুলে উঠবে আর এখানে হচ্ছে কুঁচকে যাবে, বহিরবিশ্রমণ প্রক্রিয়া। এবং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এটা অবশ্যই হাইপারটনিক বা অতিসারক, অর্থাৎ যেখানে দ্রাবের পরিমাণটা বেশি দ্রাবকের পরিমাণটা কম, এক্ষেত্রে বহিরবিশ্রমণ হবে, অর্থাৎ বাইরের পরিবেশটা যদি হাইপারটনিক হয় বা অতিসারক হয়ে ওঠে। এক্ষেত্রে এই যে কোষ পর্দা, আমাদের যা আরবিসি বলে কোষ পর্দা কী ধরনের পর্দা না, প্রবেধক ভেদ্য পর্দা, প্রভেদক ভেদ্য পর্দা, যেখানে অণু বা আয়নের সাইজের ওপর ডিপেন্ড করে সবাই সিলেক্টিভলি পারমেবল মেমব্রেন, অর্থাৎ কিছু কিছু দ্রাবের কণা ভেতরে প্রবেশ করবে, প্রভেদক ভেদ্য পর্দা। এছাড়াও আছে যেমন কোষ পর্দা, উদাহরণ হচ্ছে কোষ পর্দা, হ্যাঁ, লিভিং সেলের ক্ষেত্রে, সজীব কোষের ক্ষেত্রে। এছাড়া আছে অভেদ্য পর্দা, যেমন রাবার, প্লাস্টিক, এগুলো হচ্ছে বা ভেসলিন, এগুলো অভেদ্য পর্দা, এর মধ্যে কোনো কিছু দ্রাব বা দ্রাবকের আয়ন চলাচল করতে পারে না, অণু বা আয়ন চলাচল করতে পারে না। অর্ধভেদ্য বলেই দিয়েছি, আগেই বলে দিয়েছি, অবিশ্রবণের ক্ষেত্রে পার্চমেন্ট কাগজ, ফিল্টার পেপার বা ব্লটিং পেপার বা মাছের পটকার্ড, ডিমের অ্যালবুমিন পর্দা, এগুলো আছে, ওটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। আর ভেদ্য পর্দার ক্ষেত্রে সব কিছুই যাতায়াত করতে পারে, অণু বা আয়ন স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে পারে, তাহলে এটা হচ্ছে অবশ্যই ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা। এরপরে যেটা বলার কথা, এই যে ব্যাপন আর অবিশ্রবণের মধ্যে তাহলে পার্থক্য করতে পারবে। ব্যাপনের ক্ষেত্রে সেইভাবে কোনো পর্দার প্রয়োজন নেই, কিন্তু অবিশ্রবণের ক্ষেত্রে পর্দার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য। আমি প্রথমেই বলেছি নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে কোনো বাহক শক্তির প্রয়োজন হচ্ছে না, কিন্তু সক্রিয় পরিবহনের ক্ষেত্রে বাহক শক্তির প্রয়োজন হচ্ছে অবশ্যই, সেটা এটিপি। এটিপির শক্তির সাহায্যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে চলাচল করে। সক্রিয় পরিবহনের ক্ষেত্রে যেটা হয়, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কোষ পর্দা পরিবাহিত হয়। এই ধরনের পরিবহনের ক্ষেত্রে বাহক প্রোটিনের প্রয়োজন হয়, ওই যে তখন বলছিলাম পাম্পের সাহায্যে কোষ পর্দার একদিক থেকে আরেক দিকে পরিবাহিত হয় এবং দ্রাব অণু ঘনত্বের বিপরীতে চলাচল করতে পারে। সক্রিয় পরিবহনের যদি পদ্ধতি হিসাবে আমরা বলি, তাহলে এটিপি অণু বাহক প্রোটিন সংলগ্ন হয় এবং এটা বাহকের হিসাবে কাজ করে। কোষের যে পর্দা, প্লাজমা পর্দা, সেটা অবস্থিত বাহক অণুতে তখন দ্রাব অণু সংযুক্ত হয় এবং এটিপি শক্তিকে ব্যবহার করে সেটি কোষের ভেতরে যেতে পারে এবং এটিপি এবং অজৈব ফসফেট মুক্ত হয়ে যায়। এটিপি ভেঙে যায়, শক্তি খরচ হলে শক্তিটা ভেঙে যায়, এটিপি শক্তি ভেঙে গিয়ে কিসে পরিণত হয় না, সক্রিয় পরিবহনের ক্ষেত্রে এটিপি এরমভাবে ভেঙে যায় এডিপি এবং পিআই বা ইনঅর্গানিক ফসফেটে রূপান্তরিত হয়ে যায় এবং দ্রাব অণুটি প্লাজমা পর্দার অপর দিকে উচ্চ ঘনত্ব অঞ্চলে পৌঁছায়, অর্থাৎ সেটা আমরা বলতে পারলাম শক্তির সাহায্য নিয়ে। এখানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যে পাম্প থাকে, এর সাহায্যে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন কোষের কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করে। অর্থাৎ এটা যদি কোষ পর্দা হয়, তাহলে কোষ পর্দার ওপরে কি আছে না, এটিপিএস পাম্প আছে। এই এটিপিএস পাম্পের সাহায্যে কি করছে না, একদিকের আয়ন আরেক দিকে পরিবাহিত হতে পারছে। 3 অণু সোডিয়াম কোষ পর্দার মধ্যে দিয়ে বাইরে গেলে একই সঙ্গে 2 অণু পটাশিয়াম আয়ন সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে। এইরকমভাবে মানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাকে ব্যালেন্স করে আর কি। এছাড়া সোডিয়াম গ্লুকোজ পাম্পের সাহায্যে সক্রিয় পরিবহন কিন্তু ঘটতে পারে।
এইভাবেই কিন্তু কোষ থেকে কোষের অভ্যন্তরে কোষীয় পরিবহন ঘটে, অর্থাৎ মূলের মূলরম, মূলরম থেকে হচ্ছে বহিঃস্থক, বহিঃস্থকের কটেক্স, কটেক্স থেকে হচ্ছে অন্তঃস্থক, অন্তঃস্থক থেকে হচ্ছে পরিচক্র বা পিট সাইকেল, সেখান থেকে আস্তে আস্তে ভিতর দিকে নালিকা বান্ডলের মধ্যে প্রবেশ করে। একটি কোষ থেকে আরেকটি কোষের মধ্যে যাওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় কোষান্তর অভিস্রবণ। তাহলে তোমরা অবশ্যই লিখবে যে কোষান্তর অভিস্রবণ কি, কোষান্তর অভিস্রবণ কি। আমরা কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়াটা নেক্সট দিন পড়ব।